শতকের অন্যতম প্রভাবশালী ছোট গল্পকার এবং আধুনিক সাহিত্যের একজন পথপ্রদর্শক। তার প্রকৃত নাম ক্যাথলিন ম্যানসফিল্ড বিউচার। 1888 সালে তিনি নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করলেও জীবনের বেশিরভাগ সময় ইংল্যান্ড এবং ইউরোপে কাটান। 1923 সালে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ম্যানসফিল্ড তার সাহিত্যিক জীবন শুরু করেন দ্য নেটিভ কম্প্যানিয়ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে। তার প্রথম গল্পের সংকলন ইন আ জার্মান পেনশন 1911 সালে প্রকাশিত হয়। তিনি জীবনে মোট 5টি প্রধান গল্প সংকলন প্রকাশ করেন, যেগুলি হল প্রিলিউড, যে নে পার্ল পা, ব্লিস অ্যান্ড আদার স্টোরিজ, দ্য গার্ডেন পার্টি এবং দ্য ডাভস নেস্ট। তার সবচেয়ে বিখ্যাত ছোট গল্পগুলির মধ্যে অন্যতম হল দ্য গার্ডেন পার্টি, মিস ব্রিল, দ্য ফ্লাই, প্রিলিউড এবং ব্লিস। এই গল্পগুলিতে তিনি মানব মনের অন্তর্জগৎ, নারীর অভিজ্ঞতা এবং শ্রেণী বৈষম্যের বিষয়গুলি অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন। ক্যাথরিন ম্যানসফিল্ড আধুনিক ইংরেজি সাহিত্যে ছোট গল্পের শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার রচনায় রয়েছে মনস্তাত্ত্বিক বাস্তবতা, অর্থাৎ চরিত্রগুলির অন্তর্জগৎ অন্বেষণ, প্রতীকী ব্যবহার, অর্থাৎ গল্পের প্রকৃতি এবং বস্তুগুলি গভীর সিম্বলিক অর্থ বহন করে। এছাড়া তার স্ট্রিম অফ কনসিয়াসনেস ন্যারেটিভ টেকনিক এবং নারী অভিজ্ঞতার চিত্রণ তাকে সাহিত্য জগতে অন্যতম করে রেখেছে। ক্যাথরিন ম্যানসফিল্ড ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস এবং ডি.এইচ. লরেন্সের মতো লেখকদের সমসাময়িক ছিলেন এবং তাদের সাথে আধুনিক সাহিত্য আন্দোলনের অংশ ছিলেন। তার রচনাশৈলী পরবর্তী প্রজন্মের অনেক লেখককে প্রভাবিত করেছে। তার ডায়েরি এবং চিঠিপত্রগুলিও সাহিত্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ, যা তার ব্যক্তিত্ব এবং সৃজনশীল প্রক্রিয়া সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে। স্বল্প জীবনকালেও ক্যাথরিন ম্যানসফিল্ড ইংরেজি সাহিত্যে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। তার গল্পগুলি আজও পাঠকদের হৃদয়ে গভীর রেশ ফেলে এবং আধুনিক ছোট গল্পের ক্ষেত্রে তিনি একজন অগ্রদূত হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার সাহিত্যকর্ম মানব অভিজ্ঞতার সূক্ষ্ম দিকগুলিকে অসাধারণ দক্ষতায় তুলে ধরে এবং তাকে বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত করে। ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ছোট গল্প দ্য ফ্লাই 1923 সালে তার দ্য ডাভস নেস্ট গল্প সংকলনে প্রকাশিত হয়। গল্পটি প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা এবং দ্য ফ্লাই গল্পটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ 15টি গল্পের মধ্যে বিবেচিত হয়। শুরু হচ্ছে 32.5 ভাজার আজকের নিবেদন, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। কি আরাম! বৃদ্ধ মিস্টার উডিফিল্ড পাইপের মতো সরু গলায় কথাগুলো বললেন। বসের বিশাল সবুজ চামড়ার চেয়ারের পাশ থেকে তিনি উঁকি দিলেন, যেন কোনো শিশু তার প্র্যাম থেকে মাথা বের করে দেখছে। তার কথা শেষ, এবার তার ফিরে যাওয়ার পালা। কিন্তু তিনি নড়তে চান না। আসলে অবসর নেওয়ার পর আর স্ট্রোক হওয়ার পর থেকে স্ত্রী আর মেয়েরা তাকে সপ্তাহে 6 দিন বাড়িতেই আটকে রাখে, শুধু মঙ্গলবার ছাড়া। মঙ্গলবার তার ছুটির দিন। সেদিন তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে শহরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে তিনি কি করেন তার স্ত্রী মেয়েরা সেটা কল্পনাও করতে পারে না।
হয়তো পুরনো বন্ধুদের কাছে তিনি বিরক্তিকর হয়ে উঠেছেন। তাদের ধারণা এমনটাই, কে জানে, হয়তো তাই। কিন্তু শেষ বেলার আনন্দগুলো মানুষ আঁকড়ে ধরেই থাকে, যেমন করে গাছেরা তাদের শেষ পাতাগুলোকে ধরে রাখে। তাই তিনি সেখানেই বসেছিলেন সিগার টানতে টানতে, আর তাকিয়েছিলেন বসের দিকে, যিনি তার চেয়ারে হেলতে দুলতে মগ্ন। বসের শরীরটা মোটা, গোলাপি, বয়সে 5 বছরের ছোট হলেও তিনি এখনো বেশ হেলদি আর শক্তপোক্ত। তাকে দেখলে উডিফিল্ডের ভালো লাগে। আগ্রহ আর প্রশংসায় ভরা বৃদ্ধের গলা আবার বলে উঠল, সত্যি এখানে খুব আরাম। আরাম। বস সম্মতি জানালেন। তিনি পেপার নাইফ দিয়ে তার ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটি উল্টাচ্ছিলেন। আসলে নিজের অফিসটা নিয়ে তার বেশ গর্ব ছিল। তিনি চান কেউ তার প্রশংসা করুক, বিশেষ করে বৃদ্ধ উডিফিল্ডের মতো কেউ। এটা তাকে এক গভীর দৃঢ় তৃপ্তি দেয়। ওই দুর্বল মাফলার পরা বুড়োর পাশে বসে তিনি নিজেকে বেশ শক্তিশালী মনে করেন। এই তো সেদিন নতুন করে সাজিয়েছি, বস বললেন। এই কথাটি তিনি গত কয়েক মাস ধরে বলে আসছেন। নতুন কার্পেট বলে তিনি উজ্জ্বল লাল কার্পেটের দিকে ইশারা করলেন, যার মধ্যে সাদা বৃত্তের নকশা আঁকা। নতুন আসবাবপত্র বলে তিনি মাথা নাড়লেন বিশাল বুককেস আর সাপের মতন পেঁচানো পায়ের টেবিলের দিকে। আর ইলেকট্রিক হিটিং। 5টা স্বচ্ছ মুক্তোর মতো বাতির দিকে হাত নেড়ে তিনি প্রায় উল্লাসে ফেটে পড়লেন, যেগুলো নরমভাবে জ্বলছে তামার ট্রেতে। কিন্তু তিনি বৃদ্ধ উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করলেন না টেবিলের ওপর রাখা সেই ছবিটার দিকে। একটা গম্ভীর চেহারার ছেলে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, যার পেছনে ফটোগ্রাফারদের কৃত্রিম মেঘ। ছবিটা নতুন নয়, এটা 6 বছরেরও বেশি সময় ধরে সেখানে আছে। আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। বৃদ্ধ উডিফিল্ড বললেন। স্মৃতিতে তার চোখ ঝাপসা হয়ে এলো। কি ছিল সেটা? সকালে যখন বাড়ি থেকে বের হয়েছি তখনও মনে ছিল। তার হাত কাঁপতে শুরু করলো। দাড়ি ভর্তি মুখে লালচে আভা দেখা গেল। বেচারা বুড়ো শেষ হয়ে যাচ্ছে, ভাবলেন বস। করুণা অনুভব করে তিনি বুড়োর দিকে তাকিয়ে চোখ মারলেন আর রসিকতা করে বললেন, আমি জানি তুমি কি চাও। বাইরে ঠান্ডায় যাওয়ার আগে তোমার জন্য এটা আছে, আর এটা কোনো শিশুরও ক্ষতি করবে না। বস তার ঘড়ির চেইন থেকে চাবি খুলে ডেস্কের নিচের ক্যাবিনেট খুললেন আর একটা ছোট্ট কালচে রঙের বোতল বের করলেন। এটাই আসল ওষুধ, তিনি বললেন। আর যে আমাকে এটা দিয়েছে সে বলেছে এটা
উইন্ডসর ক্যাসেলের গুদাম থেকে এসছে। বোতলটা দেখে বৃদ্ধ উডিফিল্ডের মুখ হাঁ হয়ে গেল। বস একটা খরগোশ বের করলেও তিনি এত অবাক হতেন না। এটা কি হুইস্কি? তিনি দুর্বল গলায় জিজ্ঞেস করলেন। বস বোতলটা ঘুরিয়ে ভালোবাসার সঙ্গে লেবেলটা দেখালেন। হ্যাঁ, হুইস্কি বটে। জানো, উডিফিল্ড অবাক হয়ে বসের দিকে তাকিয়ে বললেন, ওরা বাড়িতে আমায় একটু ছুতেও দেয় না। তার চোখ তখন জলে ছলছল করছিল। আহ, এইখানেই তো মেয়েদের থেকে আমরা বেশি জানি। বস বললেন। টেবিলের ওপর রাখা জলের বোতলের কাছে ঝুঁকে তিনি দুটো গ্লাস নিলেন আর সেগুলোতে উদারভাবে হুইস্কি ঢাললেন। গিলে ফেলো, এরা তোমায় চাঙ্গা করে দেবে। এটার সাথে জল মিশিও না আবার, এর সাথে সেটা করা একদম পাপ হবে। তিনি নিজেরটা এক চুমুকে শেষ করে রুমাল বের করলেন। দ্রুত তার গোঁফ মুছলেন আর বৃদ্ধ উডিফিল্ডের দিকে চোখ মারলেন। উডিফিল্ড নিজেরটা ধীরে ধীরে ঠোঁটের কাছে ঘোরাচ্ছিলেন। বুড়োটা পান করল, এক মুহূর্ত চুপ করে রইল। তারপর দুর্বলভাবে বলল, এটা তো বেশ বাদাম বাদাম খেতে। বাহ! হুইস্কি তার কাজ করল। সেটা তার ঠান্ডা বুড়ো মস্তিষ্কে রক্ত সঞ্চালন করল। তার শরীর পলকে গরম হয়ে উঠল। হ্যাঁ, মনে পড়েছে। উডিফিল্ড বললেন, চেয়ার থেকে ওঠার চেষ্টা করতে করতে। আমি ভেবেছিলাম তুমি জানতে চাইবে। মেয়েরা গত সপ্তাহে বেলজিয়ামে গিয়েছিল রেগির কবর দেখতে। তারা তোমার ছেলের কবরেরও সামনে গিয়ে পড়েছিল। ওরা বোধহয় কাছাকাছি আছে। বৃদ্ধ উডিফিল্ড থামলেন, কিন্তু বস কোনো উত্তর দিলেন না। শুধু তার চোখের পাতায় একটা কাঁপুনি দেখা গেল, যেটা জানান দিল যে তিনি শুনতে পেয়েছেন। মেয়েরা খুব খুশি হয়েছিল এটা দেখে যে জায়গাটা কি সুন্দর সাজানো। বুড়ো গলা পাইপের মতো শব্দ করে বলল, অসাধারণভাবে যত্ন নেওয়া হয়। এর চেয়ে ভালো জায়গা আর হয় না। চারপাশে ঘাস আর ফুলের বাগান, আর সব কবর ফুলে ফুলে ভরা। এটা দেখতে কিন্তু বেশ ভালো। তিনি আবার থামলেন, কিন্তু বস এবারও কোনো কথা বললেন না। আর মেয়েরা বলল সেখানকার দৃশ্য খুব সুন্দর। কিছু জায়গা থেকে পুরো ব্রাসেলস শহর দেখা যায়। তারা বলল শুধু এর জন্যই এত দূর আসা সার্থক। বস তার দিকে তাকালেন, তারপর ডেস্কের দিকে, তারপর জানলা দিয়ে বাইরে, তারপর আবার উডিফিল্ডের দিকে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। বৃদ্ধ উডিফিল্ড তার কাঁপানো হাতে একটি বড় চামড়ার গ্লাভস পরার চেষ্টা করলেন।
ঠিক আছে, এবার আমাকে যেতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না, স্ত্রী চিন্তায় পড়বে, জানোই তো। অবশেষে তিনি গ্লাভসটি পরলেন, তার লাঠি নিলেন আর কোনো মতে উঠে দাঁড়ালেন। গুড বাই ওল্ড ফ্রেন্ড। বস বললেন। উঠে দাঁড়িয়ে তিনি তার সঙ্গে হাত মেলালেন। সাবধানে যেও, বাইরে পিছল হয়ে আছে। গুড বাই, গুড বাই। বৃদ্ধ উডিফিল্ড বললেন আর পাইপের মতো শব্দ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ বস সেখানেই দাঁড়িয়ে রইলেন, কোনো দিকে না তাকিয়ে। তারপর তিনি দরজার কাছে গিয়ে চাবি দিয়ে লক করলেন আর ডেস্কে ফিরে এলেন। তারপর তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন আর হাত দিয়ে মুখ ঢাকলেন। তিনি মনে করার চেষ্টা করছিলেন। টেলিগ্রামটা। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি। আর তারপর তিনি অফিস থেকে সোজা বাড়ি গিয়েছিলেন। তিনি তার স্ত্রীকে বলেছিলেন আর তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তারপর তিনি বাগানে গিয়ে পথে পায়চারি করেছিলেন। বসন্তকাল, বাইরে বেশ রোদ ছিল, কিন্তু তার শরীর ঠান্ডা হয়ে গেছিল, হাড় হিম করা ঠান্ডা। এটা 6 বছর আগের কথা। 6 বছর। সময় কত দ্রুত চলে যায়, যেন কালকের ঘটনা। বস মুখ থেকে হাত সরালেন। তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তবুও কিচ্ছু বদলায়নি। তিনি অফিসের চারপাশে তাকালেন। সব এক রকম রয়েছে। টেবিলে সেই ছবিটাও আছে। তিনি ছবিটার দিকে তাকালেন। সেই গম্ভীর যুবকের মুখ তার দিকে তাকিয়ে আছে। এটা একটা ভালো ছবি, সবাই বলেছিল। সবাই বলেছিল এটা ঠিক তার মতোই দেখতে। আর তাই ছিল, কিন্তু এটা সে নয়। না, যে ছেলেটা যুদ্ধে গিয়েছিল সে এই গম্ভীর যুবকটা নয়। সে ছিল হাসি খুশি, কথায় কথায় মজা করত। বস চোখ বন্ধ করলেন। তিনি ছেলেটির দিকে আবার দেখলেন। অফিসে দৌড়ে আসছে, দরজা বন্ধ করে তার টুপি আর কোট ফেলে দিয়ে চিৎকার করে বলছে, বাবা, বাবা, আমি চাকরিটা পেয়েছি, চাকরিটা পেয়েছি। সেটা ছিল তার স্কুল ছাড়ার দিন, কারণ তার চাকরি হয়েছিল শহরে। বসই সেটার ব্যবস্থা করেছিলেন। তিনি ছেলেকে নিয়ে খুব গর্বিত ছিলেন। আমার ছেলে আজ থেকে কাজ শুরু করেছে। বস সবাইকে বলেছিলেন। আর ছেলেটাও অফিসকে ভালোবেসেছিল। প্রথম থেকেই সে সব কিছুর সাথে মানিয়ে নিয়েছিল, আর সবাই তাকে পছন্দ করত। সে ছিল সবার প্রিয়। কথায় কথায় সে বলতো, সিম্পলি স্প্লেন্ডিড। আর তারপর যুদ্ধ এলো। বস উঠলেন আর জানলার কাছে গেলেন। তিনি বাইরে তাকিয়ে রইলেন। তখনও বৃষ্টি পড়ছে। তিনি ডেস্কে ফিরে এসে আবার বসলেন। তার অদ্ভুত শান্তি মনে হচ্ছিল।
আজ বিকেলে তার কি হয়েছে? নিজেকেই তার কেমন অচেনা মনে হচ্ছিল। এর কারণ নিশ্চয়ই ওই বৃদ্ধ উডিফিল্ড। এর আগে তো তিনি তার ছেলের কথা ভাবেননি। শুধু যে সে সেখানে শুয়ে আছে অপরিবর্তিত, অক্ষত, শান্তিতে ঘুমিয়ে। তিনি তাকে কখনো মৃত হিসেবে দেখেননি, ভাবেননি। সে চিরতরে চলে গেছে সে কথাও তার মনে আসেনি। কিন্তু এখন এই বুড়োটা তার কবর দেখার কথা বলে, তাকে কবরে শুয়ে থাকতে দেখার কথা বলে এটা মনে করেই দিয়েছে যে সে এখন ঠান্ডা, তার শরীর মৃত, সমাধিস্থ। বস তার মাথা ধীরে ধীরে হাতের ওপর রাখলেন। ওহ লাইফ, ওহ টাইম, মাই সন। তিনি গোঙালেন, কিন্তু এখন আস্ফালন করে লাভ কি? বস উঠে বসলেন, ছবিটার দিকে তাকালেন। বেচারা ছেলেটা। কিন্তু তিনি কিছু অনুভব করছেন না কেন? তার কি হয়েছে? কেন তিনি অনুভূতিহীন? তিনি যেভাবে অনুভব করতে চান সেভাবে অনুভব করতে পারছেন না কেন? তাই তিনি সিদ্ধান্ত নিলেন, যখন খবরটা এসেছিল তখন কেমন ছিল সেটা মনে করার চেষ্টা করবেন। যদি তিনি সেই যন্ত্রণায় ফিরে যেতে পারেন তাহলে তিনি আবার অনুভব করতে পারবেন। বস তার চেহারে হেলান দিলেন আর মনে করার চেষ্টা করলেন। টেলিগ্রামটা বিকেলে এসেছিল। তিনি সঙ্গে সঙ্গে অফিস থেকে চলে গিয়েছিলেন। বাড়ি পৌঁছয় মেসি তাকে হলে দেখেছিল। ওহ স্যার, সে তোতলাতে শুরু করেছিল, কিন্তু তিনি তার পাশ দিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকেছিলেন। তার স্ত্রী সেখানে আগুনের পাশে বসেছিল। সে লাফিয়ে উঠেছিল। কি হয়েছে? তিনি মাথা নাড়লেন আর সে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল। ওহ মাই ডিয়ার, সে ফিসফিস করে বলেছিল। ওহ ডিয়ার। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমাকে একটু বাইরে যেতে হবে। তারপর তিনি বাগানে গিয়ে পায়চারি করছিলেন। সেটা একটা উষ্ণ বসন্তের দিন ছিল। লনে ডেইজি ফুল ফুটেছিল। তিনি হাঁটতে হাঁটতে সেগুলো দেখতে পাচ্ছিলেন আর ভাবছিলেন, ছেলেটা আর নেই। ছেলেটা মারা গেছে। কিন্তু তিনি এটা অনুভব করেননি। না, রাত হওয়া পর্যন্ত তো নয়ই। যখন তিনি বিছানায় অন্ধকারে শুয়ে আছেন তখন সেই যন্ত্রণা ফিরে এসেছিল। তখন তিনি কষ্ট কি তা জেনেছিলেন। বালিশ কামড়ে ধরেছিলেন আর উচ্চস্বরে গোঙাচ্ছিলেন। পরের দিন তিনি অফিসে ফিরে গিয়েছিলেন। সবাই যথেষ্ট দয়ালু ছিল। তারা সবাই তার প্রতি সহানুভূতি দেখিয়েছিল। কিন্তু তিনি তাদের করুণা চাননি। তিনি তার দুঃখের সঙ্গে একা থাকতে চেয়েছিলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তিনি স্বপ্নের মধ্যে থাকা মানুষের মতো ছিলেন। তারপর ধীরে ধীরে তিনি ভালো হতে শুরু করলেন। বিভিন্ন জিনিসে আগ্রহী হতে শুরু করলেন।
তিনি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। কাজই তাকে বাঁচিয়েছিল। আর এখন তিনি পুরোপুরি ঠিক আছেন। শুধু কখনো কখনো যখন তিনি ক্লান্ত, তখন একটা অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু সেটা কিছুই নয়, সেটা স্বাভাবিক। বস একটা গভীর শ্বাস নিলেন। হ্যাঁ, তিনি ঠিক আছেন। তিনি পেপার নাইফটি নিলেন আর ব্লটিং প্যাডে আঘাত করতে শুরু করলেন। তারপর তিনি থামলেন। কালির পাত্রে হঠাৎ তিনি একটি মাছি দেখতে পেলেন। তিনি ছুরিটি রেখে কলম দিয়ে সেটাকে তোলার চেষ্টা করলেন, কিন্তু মাছিটা আটকে ছিল। অবশেষে তিনি সেটাকে তুলতে পারলেন আর ব্লটিং পেপারে ঝেড়ে ফেললেন। মাছিটা তার পিঠের উপর শুয়ে পড়ল। তার পাগুলো বাতাসে নড়তে লাগলো। তারপর মাছিটা একটু একটু নড়ে উঠল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো, আর ধীরে ধীরে সে সফলও হলো। একটু একটু করে সে সরে যেতে শুরু করলো, কিন্তু সে তখনও দুর্বল ছিল, তাই আবার পড়ে গেল। আবার সে সংগ্রাম করল, আবার উঠল আর আবার পড়ল। বস মাছিটিকে দেখছিলেন। Poor little creature. তিনি মাছিটির জন্য একটু দুঃখ অনুভব করলেন। ভাবলেন তাকে সাহায্য করবেন। তাই তিনি কলমটা নিলেন আর মাছির ডানায় আর একটু কালি ছিটে ফেললেন। কালিটা মাছিটাকে ডুবিয়ে ফেলবে, কিন্তু না, মাছিটা নিজেকে পরিষ্কার করতে শুরু করলো। সে তার এক পা ঘষল, তার মুখ পরিষ্কার করলো, তারপর ডানা ঝাড়ার চেষ্টা করলো। আস্তে আস্তে সে ঠিক হয়ে উঠল আর ওড়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু বস চাইলেন না সেটা যাক, অন্তত এখন তো নয়। তিনি পেপার নাইফটি নিলেন আর সেটাকে নামালেন মাছির উপর, কিন্তু তিনি মিস করলেন। মাছিটা উড়ে উঠল আর ডেস্কে বসল। বস আবার আঘাত করলেন, আবার মিস করলেন। মাছিটা মেঝেতে উড়ে গেল। বস হাঁটু গেড়ে বসলেন আর তার পেছনে হামাগুড়ি দিলেন। তিনি তার পেপার ফাইন্যান্সিয়াল টাইমস দিয়ে আঘাত করলেন, সেটাও মিস হলো। মাছিটা উড়ে ফিরে ডেস্কে এসে বসল। বস উঠে দাঁড়ালেন হাঁপাতে হাঁপাতে। তিনি এখন মাছিটিকে মারার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আবার মাছিটিকে পত্রিকা দিয়ে আঘাত করলেন। মাছিটা তার পাশে পড়ে গেল। ওটা সেখানেই শুয়ে রইল। তার একটা ডানা দুর্বলভাবে কাঁপছে। বস কষ্ট করে শ্বাস নিলেন। তিনি ধীরে ধীরে কালির পাত্রটা তুললেন আর মাছির ওপর ফোঁটা ফোঁটা কালি ফেললেন, যতক্ষণ না ব্লটিং পেপারে কালির একটা ছোট্ট পুকুর হয়। মাছিটা কিছুক্ষণ কালিতে ছটফট করল, তারপর দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলো। অবশেষে ওটা নড়া বন্ধ করে দিল। তিনি বুঝতে পারলেন মাছিটি মারা গেছে। এবার বস নিজেকে চেয়ারে এলিয়ে দিলেন। তিনি এখন ক্লান্ত অনুভব করছেন। হায় জীবন!
তিনি মৃত মাছিটার দিকে তাকিয়ে রইলেন। তারপর ব্লটিং পেপারটা দূরে ঠেলে দিলেন। অফিস বয় মেসের জন্য বেল বাজালেন। আমার জন্য ফ্রেশ ব্লটিং পেপার নিয়ে এসো। তিনি বেশ কঠোরভাবেই বললেন। আর তাড়াতাড়ি এসো। ছেলেটা যখন চলে গেল, বস তার চেয়ারে বসে রইলেন, ডেস্কের দিকে তাকিয়ে। ঠিক কী নিয়ে চিন্তা করছিলেন তিনি আগে? কী ছিল সেটা? তিনি তার রুমাল বের করলেন, তার কপালের ঘাম মুছলেন। কিন্তু তিনি তার জীবনের জন্যেও মনে করতে পারলেন না। শুনছিলেন ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য ফ্লাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন 32.5 ভাজা।